তৃণমূলের সে বক্তব্য রাখছে। কালকে আপনারা জানেন যে লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে আমাদের দলের পক্ষ থেকে সৌগত রায়, দীনেশ ত্রিবেদী তারা বক্তব্য রেখেছেন। আমরা আমাদের কথা যেমন আপনাদের সামনে বলছি, ঠিক তেমন ভাবেই ভারতবর্ষের লোকসভার মধ্যে দাঁড়িয়ে দেশের পুরো মন্ত্রিসভার সামনে দাঁড়িয়ে আমরা একইভাবে এই কথা বলেছি। আমাদের সভাপতি সুব্রত বক্সী, সাধারণ সম্পাদক দলের পার্থ চ্যাটার্জি, তারা নিশ্চয়ই ইতিমধ্যে অনেক কথা আপনাদেরকে বলেছেন, দলনেত্রী এসে বলবেন। আমি দু চারটে কথা খুব সংক্ষেপে বলবো যে দেশের রাজনীতি এই মুহূর্তে ক্রমাগত অস্থিরতার দিকে দৌড়চ্ছে। সমস্ত মানুষের মনের মধ্যে একটা অদ্ভুত অনিশ্চয়তা, এবং এই অনিশ্চয়তা থেকে মুক্তি দেখানোর পথ কোনোভাবেই বর্তমান সরকার দেখাতে পারছেন না। আর দেখাতে পারছেন না বলেই দেশের মানুষ ক্রমাগত সমস্যার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। ক্রমাগত জড়িয়ে যাচ্ছেন এবং তার থেকে মুক্তির কোনো পথ পাচ্ছেন না। আমি গতবার এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে এই সরকার কিছু কিছু মারাত্মক ভয়ঙ্কর ধরনের ভুল করেছেন, যার মধ্যে একটা ছিল বিমুদ্রাকরণ। এই বিমুদ্রাকরণে সময় আমরা বলেছিলাম যে এই সিদ্ধান্ত নিলে দেশের মধ্যে অর্থনীতির আকাল পড়বে এবং ভারতবর্ষ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে। আমাদের কথা সত্যি ছিল, কালো টাকা উদ্ধার হয়নি দেশে, গরিব মানুষের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমানে যে সরকার দেশে আজকে কেন্দ্রে গদিতে অধিষ্ঠান করছেন, তারা ধর্মের নামে রাজনীতি করছেন। গতকাল লোকসভাতে আমাদের দলের পক্ষের বক্তা দীনেশ দা বলছিলেন যে এই সরকারের আমলে ভারতবর্ষে অর্থনীতির কোনো দাবি নেই, এদের মধ্যে হচ্ছে হিন্দু মুসলমান, এদের মধ্যে হচ্ছে ভারত পাকিস্তান, আর এদের মনে হচ্ছে শ্মশান আর কবরস্থান। অর্থাৎ এর মধ্যেই সমস্ত রাজনীতিটাকে এরা আবদ্ধ করে রাখার চেষ্টা করছে। এটা একটা সরকারের কাছে প্রত্যাশিত নয়। যখন 500 টাকা 1000 টাকার নোট বাতিল হলো, আপনাদের জেনে রাখা দরকার যে আমাদের দেশে 500 টাকা 1000 টাকার নোট মোট কত টাকা ছিল। আমাদের দেশে 15,44,000 কোটি টাকা 500 টাকা এবং 1000 টাকার নোটে ছিল। নোট বাতিল করা কেন হয়েছিল? যে কালো টাকা ধরা পড়বে বলে। অনেক মানুষ তাদের টাকা জমা দিতে ভয় পাবে।
আমাদের দেশে 15,44,000 কোটি টাকা ছিল, কিন্তু জমা পড়ল কত? 15,28,000 কোটি টাকা। তাহলে অবশিষ্ট থাকলো কত? 16,000 কোটি টাকা। অর্থাৎ দেশের সরকার যে পদ্ধতিটা বার করলেন, তাতে যাদের হাতে কালো টাকা ছিল তারা সেই টাকাটা, কালো টাকাটা ব্যাংকের মধ্যে জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে পুরোপুরি সাদা টাকা করে নিয়ে চলে এলো। আর বর্তমানে আমাদের দেশে মুষ্টিমেয় কিছু পুঁজিপতি, যারা এই ভারত সরকারকে নিয়ন্ত্রণ করছে, তারা একমাত্র লাভবান হলো, আর দেশের গরিব মানুষ সেই ক্ষেত্রে দিন আনে দিন খেটে খায় সেই মানুষ, তারা কেউই এই বিমুদ্রাকরণের কোন সফলতা তারা দেখতে পেল না। জিএসটি হয়েছে, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা এক অদ্ভুত অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়েছে। বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা ঘোষণা হয়েছে, 4 লক্ষের বেশি চাকরি হয়নি। তাহলে এই আচ্ছে দিন যাকে বলছে, আমরা বলি আচ্ছা দিন বলে কিছু আসেনি, মানুষের সামনে কালো দিন এসেছে। এবং এই সরকারের পরিবর্তনের দাবি দেশে উঠছে। বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে এবং দেশের মানুষ এটা উপলব্ধি করছে। এই মুহূর্তে ভারতবর্ষে সম্প্রীতি, সংহতি এবং ঐক্যের বাতাবরণকে ঠিক মতন রেখে দিয়ে রাজ্যের উন্নয়নকে একটা নির্দিষ্টভাবে দিক নির্দেশ করতে যদি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সফল হয়ে থাকেন, তো সেই মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এটা দেশের অন্য সরকারদেরকে স্বীকৃতি দিতে হচ্ছে, স্বীকার করে নিতে হচ্ছে। আমরা যখন মঞ্চে দাঁড়িয়ে কোনো কথা বলি, অনেক ভেবেচিন্তে বলি, দেশের রাজনীতির কথা ভেবে বলি। বাংলার অর্থনীতির উন্নয়ন, নানাবিধ ঘোষিত প্রকল্প, মুখ্যমন্ত্রীর দিবারাত্র পরিশ্রমের উদ্যোগের ফলে আমাদের পঞ্চায়েতের নির্বাচনে ব্যাপক সাফল্য এসেছে। অনেকে বলবার চেষ্টা করছে যে পঞ্চায়েতে রাজ্য নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেনি, রাজ্য সরকারের অধীনে ছিল। কিন্তু তারপর তো মহেশতলায় উপনির্বাচন হয়েছে। আমাদের যে বিধায়ক, যিনি প্রয়াত হলেন, তিনি জিতেছিলেন 12,000 ভোটে, আর মহেশতলার উপনির্বাচনে তার স্থানে যিনি প্রতিদ্বন্দ্বিতা করলেন, তিনি জিতলেন 62,400 ভোটে। সেটা কেন্দ্রীয় বাহিনীর হাতে রেখে নির্বাচন হয়েছিল। উলুবেড়িয়াতে উপনির্বাচন হলো, লোকসভাতে সুলতান আহমেদ প্রয়াত হলেন, তার স্ত্রী সাজদা আহমেদ, তাকে আমরা প্রার্থী করলাম। উলুবেড়িয়াতে কি হলো নির্বাচন? সুলতান আহমেদ 2 লক্ষর কাছে ভোটে জিতেছিলেন, আমাদের প্রার্থী 5 লক্ষের কাছে ভোটে জিতলেন। এগুলো তো ইতিহাস বারবার করে আপনাদের কাছে
বলতে হয়, কারণ আপনারা আবার এগুলো এলাকায় গিয়ে ভালো করে মানুষের কাছে তুলে ধরুন। রাজ্যের যত প্রকল্প যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এই সরকার জনহিতকর কাজে নিজেদেরকে ব্রতী করেছেন তার কোনো তুলনা নেই। আজকে দেখছেন প্রকল্পগুলো ধারাবাহিকভাবে নামতে নামতে একটা দুরন্ত সাফল্যের জায়গায় পৌঁছেছে এবং প্রতিটা প্রকল্প জনগণের স্বার্থের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাই মানুষ যখন উপলব্ধি করেন এই সরকার আমার, মানুষ যখন বোঝে এই সরকার আমার ব্যাপারে এমন ভাবে ধ্যান দিচ্ছে, সেই সরকারকে ভেঙে দিতে এসে দেশের প্রধানমন্ত্রীও যদি মেদিনীপুরে সভা করতে আসেন, তাতে সরকার ভাঙে না, আপনার দলের তৈরি করা প্যান্ডেল ভেঙে পড়ে যায়, 100 জন আহত হতে হয়। আর সে আহতদের দেখতে জনদরদী নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রীকে সেখানে উপস্থিত হতে হয়। এই নজির তিনি স্থাপন করেছেন। এটা ছোটখাটো ব্যাপার নয়, সারা দেশের মানুষ এটা উপলব্ধি করেছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রণব মুখার্জি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। তিনি কিছুদিন আগে বললেন যে আমার শেষ জীবনের ইচ্ছা আমি বাংলার একজন বাঙালি প্রধানমন্ত্রী দেখতে চাই। তা আপনারাই বলুন, বাঙালি যদি কেউ প্রধানমন্ত্রী কেউ কাউকে দেখতে চান, যদি প্রণব বাবুও দেখতে চান, তাহলে সেই বাঙালি প্রধানমন্ত্রী কার নাম হতে পারে আপনাদের মধ্যে থেকে শুনতে চাই। আমরা আজকে এই কথা বলছি না এখানে, আমি নিজেও নাম নিচ্ছি না। আমি নিজেও এই নাম বলতে চাইনি, কিন্তু আপনারা যেমন ভাবে বলছেন দেশের মানুষ অনেকটা তেমন ভাবেই বলছে। দেশে একটা সরকার চলছে। আমি আগের সভাতে বলেছিলাম যে যখন নোটবন্দি নিয়ে আন্দোলন আমরা করছি, দলের নির্দেশে যখন আমাকে একদিকে রাহুল গান্ধী হোক, সিপিএম হোক, সমাজবাদী পার্টি হোক, বহুজন সমাজবাদী পার্টি হোক, তাদেরকে নিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে স্মারকপত্র দিতে আমরা গিয়েছিলাম, আমাদের এমপিরাও ছিলেন। সেখানেও আমাকে এত দলের পক্ষে বক্তব্য রাখতে দেওয়া হয়েছিল, আমি রাষ্ট্রপতির সামনে বক্তব্য রেখেছিলাম। এটা ভারত সরকারের পছন্দ হয়নি, এটা বিজেপির পছন্দ হয়নি, তাই আমাকে গ্রেপ্তার করেছিল। আপনারা জানেন কলকাতায় গ্রেপ্তার করেছিল, রাত্রি 12টার সময় প্লেনে করে আমাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। আমি সেদিন বলেছিলাম যে আমার সঙ্গে যা হয়েছে এই ব্যাপার, আমার দলনেত্রীর শুভকামনা নিয়ে আমি তাদেরকে বুঝে নেব। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, যে সরকার আমাকে গ্রেপ্তার করলো সেই সরকার গত নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের যখন অধিবেশন হলো, সেই অধিবেশনের সাধারণ পরিষদে
193টা দেশের সামনে ভারত সরকারের হয়ে আমাকে বক্তৃতা করতে হলো তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতাকে। এটা শুনলে আপনাদের ভালো লাগবে। আমরা সরাসরি রয়েছি তৃণমূল কংগ্রেসের সভা